বাংলা হাতের লেখা অনেকেরই বেশ বাজে, আর এই বাজে লেখার জন্য আমরা বাংলা সিকিউতে ভালো মার্ক উঠাইতে পারি না। আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে কিছু স্পেশাল স্ট্র্যাটেজি শেয়ার করব, যেই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে তুমি যদি সিকিউগুলো লিখতে পারো তবে তুমি ইনশাল্লাহ সিকিউতে 8 থেকে 9 মার্ক অনায়াসে উঠাইতে পারবা। আমার নিজের হাতের লেখায় অনেক অনেক বাজে, তারপরেও আমি এসএসসি এবং এইচএসসিতে বাংলাতে 90+ মার্ক পাইছিলাম। বাংলাতে মার্ক ওঠানো কিন্তু অনেক বেশি টাফ। তুমি অন্য সাবজেক্টের তুলনায়, গ্রুপ সাবজেক্টের তুলনায় বাংলাতে মার্ক ওঠানো অনেক বেশি টাফ। কেন টাফ? তুমি যদি 8 করেও সিকিউতে পাও তবে 27টা তোমার কত হবে বলো তো? 56। 27টা তোমার হবে 56। 8 করে সিকিউতে পাওয়া বাংলাতে কিন্তু খারাপ না গড়ে। এরপরে তুমি যদি এমসিকিউতে 25 বা 26 পাও, ধরে নিলাম তুমি এমসিকিউতে পাইছো 26, বাংলা এমসিকিউতে 26 পাওয়া মানে যথেষ্ট ভালো মার্ক। বাংলা এমসিকিউতে এমন কোনো প্রশ্ন থাকবে যেটার সঠিক অ্যান্সার ওই টিচার ছাড়া একমাত্র 100% ভাবে কেউ বলতে পারবে না। সো এমন কনফিউশনাল অনেক কোশ্চেন থাকে বাংলা প্রথম পত্রে, কেমন? সো বাংলাতে 26 থেকে 27 পাওয়া অনেক অনেক ভালো মার্ক। সো তারপরেও দেখো তোমার মার্কটা কত হয়, 6 6 12 2 হাতে থাকে 1, 5 2 7 আর 1 8, মাত্র 82। কিন্তু সিকিউতে 8 পাওয়ার পরেও প্রত্যেকটা সিকিউতে বাংলাতে 8 করে রাখাও কিন্তু তুমি জানো কতটা টাফ। আর এমসিকিউতে যদি 26ও পাও তো মার্কটা 82। সো এটাকে যদি 90-র ঘরে নিয়ে যাইতে চাও তাইলে বুঝো যে অন্য সাবজেক্টে 90 পাওয়া মোটামুটি ভালো করে একটু পরীক্ষা দিলেই 90 চলে এসে যায়, কিন্তু বাংলাতে ভালো মার্ক ওঠানো, 90% মার্ক ওঠানো একটু টাফ, যদি না তুমি সিকিউতে মার্কটাকে পুশ করতে পারো। সো তুমি যদি হাতের লেখা তোমার যতই বাজে হোক না কেন বা যেমনই হোক, তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যাল হইতে অন্য সবার চেয়ে নিচের খাতাটা ভিন্ন করতে পারো তবেই তুমি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে অনেক অনেক ভালো করতে পারবা। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কিছু স্পেশাল টপারের সিক্রেট স্ট্র্যাটেজি শেয়ার করব, যেই অনুযায়ী তুমি যদি নিজের খাতাকে প্রেজেন্ট করতে পারো তবে সিকিউতে 9 মার্ক ইজি ভাবে উঠাইতে পারবা। তাতে তোমার লেখা যতই বাজে হোক না কেন, যাদের হাতের লেখা ভালো তাদের তো অ্যাডভান্টেজ, কিন্তু যাদের লেখা বাজে তারা যদি প্রেজেন্টেশনটা সুন্দর করে করতে পারো তবে তুমি বাজে লেখা দিয়েও ভালো মার্ক উঠাইতে পারবা। তো আমি তোমাকে একদম ডেমো সহ কোনটা কিভাবে লিখবা সুন্দর করে দেখাই দিব। কেমন? এইটা যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য মাস্ট আছে একটা ভিডিও। কেমন? দেখো, প্রথমেই তুমি কি করবা, মনে করো একটা প্রশ্ন লিখতেছো, প্রথমে লিখবা 1 নাম্বার কোশ্চেন। মনে করো 1 নাম্বার প্রশ্নের উত্তর, জাস্ট এইটা লিখবা। অনেকে আমরা কি করি, 1-এর ক নং প্রশ্নের উত্তর, 1-এর খ নং প্রশ্নের উত্তর, এত বড় ওয়ার্ডে লিখে তোমার টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। বাংলাতে 22 মিনিটে একটা সিকিউ লিখতে হয়। সো এত কিছু করা যাবে না, প্রথমে একবার লিখে ফেলবা 1 নং প্রশ্নের উত্তর, শেষ। এরপরে আমরা মনে করো ক নাম্বার লিখতেছি, সো আমরা ক নাম্বারটা এখানে দিয়ে ফেলবো। প্রথমে ক, সো ক নাম্বার দিয়ে জাস্ট তার নিজের মতো করে দিবা। কিন্তু এটা খেয়াল রাখো, বারবার লিখো না 1-এর ক 1-এর খ, এইভাবে লেখার প্রয়োজন নাই। প্রথমে 1 নম্বর কোশ্চেন লিখবা, তারপরে ক। ক নাম্বার কোশ্চেন আমরা যে ভুলটা করি, মনে করো এখানে একটা ডেমো দেখো যে কোশ্চেনে কতে বলা হচ্ছে সোনার তৈরি কবিতাটি কোন ছন্দে রচিত। আমরা কি করি, অনেক সময় লিখে ফেলি সোনার তৈরি কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই পুরো এক লাইনে লেখার কোনোই প্রয়োজন নাই, কেবল তোমার মেইন অ্যান্সার যেটা একটা ওয়ার্ড, ওই একটা ওয়ার্ড লিখবা। এখানে মেইন অ্যান্সার কোনটা, কোন ছন্দে রচিত, সেখানে মাত্রাবৃত্ত ছন্দে রচিত জাস্ট আমরা লিখবো। এখানে কি লিখবো, এখানে আমরা লিখবো জাস্ট মাত্রাবৃত্ত, জাস্ট আমরা লিখবো যে মাত্রাবৃত্ত, শেষ। এর বাহিরে আর কিছু লিখবো না। ক নাম্বার কোশ্চিন একটা ওয়ার্ডে লিখবা, যা চাইবে শুধু সেইটা লিখবা। তুমি ক নাম্বার কোশ্চিন অনেকে আবার সুন্দর করে 2 লাইনে লিখে, প্রয়োজন নাই। তুমি 2 লাইন লিখলে তোমাকে টিচার 1-এর উপর কি 2 মার্ক দিবে? কখনোই দিবে না। সো তোমার এই প্রথমের এই পার্টটুকু ওঠানোর প্রয়োজন নাই, জাস্ট তোমার আসল অ্যান্সার যেটা সেটা লিখবা। ক নাম্বারে হয় হিরো নাইলে জিরো, সো এক্সট্রা লিখে লাভ নেই। কেমন? যেটা চাইছে শুধু সেইটা লিখবা। বুঝাইতে পারছি? তো এই ভুলগুলো কেউ কইরো না, জাস্ট যেটা অ্যান্সার সেইটা লিখবা। এরপরে আসো যে খ নাম্বার শুরু করবা। খ নাম্বার শুরু করবা, খ নাম্বার একটু 2 লাইন গ্যাপ দিবা, দেওয়ার ফলে খ নাম্বারটা দিবা। খ নাম্বার এখানে দিলা, ওকে ফাইন। খ নম্বরে দেখো কি বলা হচ্ছে, শূন্য নদীর তীরে রহিনু পরি উক্তিটি ব্যাখ্যা করো। অনেকে আমরা কি করি, ব্যাখ্যা করতে বলছে মানে বাঙালি, বাংলা তো লিখতে পারি, যা ইচ্ছা লেখা শুরু করি যে এই উদ্দীপকে এইটা বলা হয়েছে ওইটা বলা হয়েছে, এসব লেখা যদি শুরু করো তাহলে মার্ক পাবা না। তোমাকে যা চাইছে সেটা প্রথম লাইনে লিখতে হবে। এই প্রথম লাইনের উপরে ডিপেন্ড করতেছে তুমি কেমন মার্ক পাবা। কেমন? সো তোমার চেষ্টা করতে হবে যেই সিকিউ গুলো তুমি সবচেয়ে ভালো পারো এমন 2টা সিকিউ তোমার প্রথমে লেখার জন্য। যেই সিকিউ গুলো একদম 100% ভাবে পারবা, খুব সুন্দর করে পারবা, সেই 2টা তোমার প্রথম লেখার জন্য। প্রথম 2টা সিকিউ এর উপর টিচার তোমাকে জাজ করবে।
কেমন, যে তুমি কেমন, তুমি আসলে স্টুডেন্ট হিসেবে কেমন, তোমার একটা সিকিউ দেখলে টিচার বুঝতে পারবে। সো প্রথম দিকের 1-2টা সিকিউ যেটা তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা পারফেক্টলি, সেগুলো অ্যান্সার করবা। এতে তোমার উপর পজিটিভ একটা ইম্প্যাক্ট করবে টিচারের, যেগুলোর মার্ক তোমার পরবর্তী সিকিউতে গিয়েও ইফেক্ট ফেলবে। কেমন, এই জন্য চেষ্টা করবা যেটা 100% ভাবে পারো সেটা লেখার, এবং আজে বাজে কিছু লেখা যাবে না। যেমন শূন্য নদীর তীরে রহিনুপরী উক্তিটি দ্বারা উক্তিটি ব্যাখ্যা করতে বলতেছে। সো তোমার শূন্য নদীর তীরে রহিনুপরী দ্বারা কি বোঝানো হয়েছে সেটাই তোমার প্রথম লাইনে লিখতে হবে, এক্সট্রা কিছু লেখা যাবে না। যে শূন্য নদীর তীরে রহিনুপরী উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে যে কি, মহাকালের কাছে ব্যক্তি মানুষের চিরন্তন অসহায়ত্বের দিকটি প্রকাশ পাইছে। সো তুমি প্রথমেই লিখবা যে উক্তিটি দ্বারা, আর লেখার সময় একটা কাজ করবা যে তুমি প্যারা করে লিখবা। প্যারা করে কিভাবে, মানে তুমি প্রথম যে লাইনটা লিখবা লেখার আগে তুমি একটা ওয়ার্ড পরিমাণ স্পেস ফাঁকা রেখে তুমি লেখা শুরু করবা। যে কি, এই একটা ওয়ার্ড দেখো ফাঁকা রাখছি, যেমন একটা ওয়ার্ড পরিমাণ স্পেস ফাঁকা রাখবা, রাখার পর তুমি লেখা শুরু করবা যে উক্তিটি দ্বারা মানুষের মনে করো যে চরম অসহায়ত্বের দিকটি প্রকাশ পাইছে। লিখে ফেললাম, মানে যা চাইছে সেটার প্রথম 2 লাইনে তোমার লিখতে হবে। খ, গ এবং ঘর জন্য প্রযোজ্য, 3টার জন্যই সেম হয়তো একটাই কাজ যদি করতে পারো সিকিউতে তুমি 9 থেকে 10ই পাবা, হয় 9 নাইলে 10। খুব ভালো যদি লিখতে পারো তবে 10 লিখে একটু যদি ভালো হয় 10ই দিবে টিচার, অথবা 9 মিনিমাম পাওয়া যায়, একটা যদি কৌশল কাজে লাগাইতে পারো। যে কি, তোমাকে খ, গ এবং ঘতে যা চাইছে সেইটা প্রথম 2 লাইনে লিখতে হবে। যে এই উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে বা এটা দ্বারা কি বোঝাচ্ছে, সেটা দ্বারা যা বোঝায় সেটা তোমার প্রথম 2 লাইনের মধ্যে লিখতে হবে। প্রথম 2 লাইনের মধ্যে লিখলা, লেখার পর তুমি আবার একটা প্যারা করবা, করার পরে তুমি এইটা এখন ব্যাখ্যা করবে। এই 2 লাইন দ্বারা কি বোঝানো হয়েছে সেটা তুমি 3 থেকে 4 লাইনে ব্যাখ্যা করবা। যে মনে করো যে সোনার তরী, এখান থেকে আমি আবার প্রথম 2 লাইনে কিন্তু লিখে ফেলছি যা চাইছে সেটা প্রথম 2 লাইনে ব্যাখ্যা লিখে ফেলছি। এরপরে আমি কি করবো, এটাকে ব্যাখ্যা করবো, এই 2 লাইনটাকে ব্যাখ্যা করবো। যে মনে করো ব্যাখ্যা করতেছে, এখানে আবার একটা প্যারা করব যে সোনার তরী কবিতায় এই প্রকাশ পাইছে, এটা আমি মনে করি 3 থেকে 4 লাইনে ব্যাখ্যা করবো, এর বেশি যাব না। প্রথম 2 লাইন লিখবো, পরে ওই 2 লাইনের ব্যাখ্যাটা, ডিটেলস ব্যাখ্যাটা আমি পরের 3 থেকে 4 লাইনে করবো, এর বেশি যাব না। কেমন, এবার যদি লিখতে পারো খতে 2-2 পাবা। প্রথমে কি করবা, তাইলে উদ্দীপকে যা বোঝানো হয়েছে বা যে লাইন দ্বারা যেটাই বলো উঠে কেন প্রশ্নে যা চাইছে ওইটা তুমি প্রথম 2 লাইনে লিখে ফেলবা। যা চাইছে সেটা প্রথম 2 লাইনে লিখে ফেলবা, এবং অবশ্যই এইভাবে প্যারা করে লিখবা। তাহলে দেখবা খাতা তোমার সুন্দর দেখাচ্ছে। কেমন, প্যারা করে লিখবা, প্রথম 2 লাইনে যা চাইছে সেটা লিখে শেষ। পরের প্যারা থেকে আমি 3 থেকে 4 লাইনের মধ্যে আমি প্রথম 2 লাইনে যা বলছি সেটাকে ডিটেলসে ব্যাখ্যা করবো, শেষ। কখন 1 পেজের মধ্যে শেষ। বুঝছি, আশা করি বুঝছি। এরপরে আসো যে গ নাম্বার কিভাবে লিখবা। দেখো, মনে করো এই কোশ্চেনে গ নাম্বার লিখবা, তাহলে পরের পেজে যাবা, গিয়ে গটা লিখে ফেললাম। এখানে আবার লিখো না যে 1-এর গ নং এর উত্তর লেখার প্রয়োজন নেই, কেবল গ লিখবা, দাগ দিবা বা কিছু একটা করবা, জাস্ট গ লিখবা। ওকে, এরপরে দেখো বলা হচ্ছে কি, উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে সোনার তরী কবিতায় কৃষকের কোন দিকটির মিল রয়েছে। আমরা কি করি এখানে, আমরা বলি যে আমরা অনেকেই ভুলটা করি, উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে সোনার তরী কবিতায় কৃষকের যে মিলটি রয়েছে সেই মিলটি নিচে ব্যাখ্যা করা হলে উপরের দিকটি খুবই বেশি গুরুত্বপূর্ণ। উদ্দীপকে এই যা লেখা আছে উদ্দীপকে লাইনগুলো উঠাই দেই, এইসব ভুল করা যাবে না। উদ্দীপকে যা আছে সেইটা একটা লাইনও হুবহু কপি করা যাবে না। উদ্দীপক লেখার ফলে টিচার তোমাকে কখনোই মার্ক দিবে না, বরং তোমার উপর আরো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। তো উদ্দীপক লেখা যাবে না। তুমি বিশেষ করে গ এবং ঘ এর জন্য তোমার কবিতা বা গদ্য যাই হোক না কেন, এটার যে মূল ভাবটা আছে এটা খুবই খুবই ভালো করে পড়ে ফেলতে হবে। মূল ভাবটা খুবই খুবই ভালো করে পড়ে ফেলতে হবে। কেমন, চেষ্টা করবা মূল ভাবটা খুবই ভালো করে পড়ার জন্য। ওকে, আর তারপর মূল ভাবটা পড়ার পর তোমার প্রশ্নে যেটা চাইছে সেই অনুযায়ী মূল ভাবটাকে তুমি নিজের মতো করে লিখবা, কিন্তু উদ্দীপক ভুলেও লিখো না। কারণ অনেকে প্রশ্ন বড় করতে গিয়ে আমরা উদ্দীপক লিখি বা আজে বাজে কিছু লিখি। বড় লিখলে বেশি মার্ক পাবা এমন না, তোমার 2 পেজ লেখার প্রয়োজন নেই, তুমি 1 পেজই লেখো, কিন্তু টু দা পয়েন্টে লিখো, তুমি 3-3 পাবা বা 4-4 পাবা। কেমন, এই ভুলটা আশা করি কেউ করবা না, যে বেশি লিখলে বেশি মার্ক পাওয়া যায়, এটা আসলে ভুল ধারণা। কেমন, উদ্দীপক উঠাই প্রশ্ন বড় করার প্রয়োজন নাই, উদ্দীপক উঠাবা না, কখনোই না। তোমার যা চাইছে টু দা পয়েন্ট আকারে তুমি নিজের মতো করে সেটা লিখবা। এরকম বলবা না যে উদ্দীপকে বলা হয়েছে এইটা, তারপর উদ্দীপকে যা আছে এটা তুলে দিলাম 3-4 লাইন, নো, করার প্রয়োজন নেই। কেমন, সো এই মিস্টেক গুলো আশা করি কেউ করবা না, তাহলে বাংলাতে ভালো মার্ক উঠাইতে পারবা। সো প্রথম 2 লাইনে কাজ কি হবে, সেম, যে যা চাইছে সেটা বলা। সো প্রথম 2 লাইনে আমাদের উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে সোনার তরী কবিতায় কৃষকের কোন দিকটার মিল রয়েছে। উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে সোনার তরী কবিতায় কৃষকের ব্যক্তি মানুষটির
চিরন্তন অসহায়ত্বের দিকটির মিল রয়েছে। আমরা লিখবো যে উদ্দীপকের সাথে প্রথমে আবার এরকম প্যারা করব, একটা ওয়ার্ড ফাঁকা রাখবো, একটা ওয়ার্ড পরিমাণে ফাঁকা রেখে তারপরে আমরা লেখা শুরু করবো যে উদ্দীপকের সাথে সোনার তরী কবিতায় কৃষকের অসহায়ত্বের দিকটির মিল রয়েছে। যা চাইছে সেটা প্রথম 2 লাইনে লিখে ফেলছি যে উদ্দীপকে এটার উপরে তোমার মার্ক। এই 2 লাইন যদি সঠিকভাবে লিখতে পারো, টিচার তোমার জাস্ট পরে শুধু ফরম্যাট দেখবে, মাঝখানে কি লিখছো পরে দেখার প্রয়োজন হবে না। কেমন পরে কখনো টিচার দেখবে না, জাস্ট টিচার ফরম্যাটটা দেখবে তোমার, তুমি কেমনে প্রেজেন্টটা করছো। তো প্রথম লাইনটা লিখবা ভালো করে, আর ফরম্যাটিংটা সুন্দর রাখবা, চেষ্টা করবা যে কখনো কাটাকাটি না করার জন্য। যদি একটা বানান ভুলও যায়, মনে করো আমি একটা বানান, এই যে উদ্দীপক বানানটা মনে করো রস্বইকার হইতো, দীর্ঘইকার হইতো, আমি রস্বইকার দিয়ে লিখে ফেলছি। এইখানে তুমি এটা কেটে দিয়ে আবার উদ্দীপক লেখার প্রয়োজন নেই, এইভাবেই রাখো। ভিতরের বানান টিচার তোমার এত ধরবে না, কেমন? সো তুমি ভিতরে গিয়ে কখনোই চেষ্টা করবা যাই হোক কাটাকাটি করবা না, কাটাকাটি কখনোই করবো না। খাতাটাকে একদম ফ্রেশ রাখবা, খাতায় এক জায়গায় যাতে কাটাকাটি না হয়, ভুল গেলেও সেটাকে ওইভাবে রাখবা, কাটার প্রয়োজনই নাই, কেমন? সো এইটা একটা মনে করো যে এইভাবে যদি লিখতে পারো তাহলে খাতাটা দেখবা তোমার সুন্দর দেখাবে। এই জন্য চেষ্টা করবা ভিতরে গিয়ে কাটাকাটি না করার জন্য। 2 লাইনে লেখা শেষ, এবার আমরা ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার জন্য কি করবো, 2 লাইন পর একটা আমরা কি করবো, প্যারা করবো। একটা পেজের মধ্যে আমরা 2 থেকে 3টা প্যারা করবো, এর বেশি করবো না, কেমন? সেখানে আমি সেকেন্ড প্যারা শুরু করলাম, যে এবার আমরা ব্যাখ্যা করা শুরু করবো যে সোনার তরী কবিতায় যা যা লিখবা, যা প্রশ্নে চাইছে সেটা লিখলা। এই পর্যন্ত মনে করে লেখার পর তুমি আরেকটা প্যারা করবা, কেমন? চেষ্টা করবা যে একটা পেজের মধ্যে মিনিমাম 3টা প্যারা করার জন্য, 2 থেকে 3টা। প্রথম প্যারাতে আমি যা চাইছি সেটা বলে দিছি, পরের প্যারাতে ব্যাখ্যা করলাম। এবার যদি এক পেজে তোমার হাতের লেখা যদি ছোট হয় তবে তুমি 1 পেজের মধ্যে কভার করতে পারো। লেখা যদি একটু বড় হয় 1 থেকে 1.5 পেজ যাও, বা পরের পেজে গিয়ে একটু জাস্ট সারাংশ তুমি টেনে দাও, তাইলেই হয়ে যাবে। খুব বেশি বড় লেখার প্রয়োজন হবে না, কেমন? এবং টাইম খেয়াল করবা, 22 মিনিটের বেশি যেন না যায়। টাইম হাতে ধরবা, ধরে কন্টিনিউ করে প্রত্যেক টাইম সিকিউতে যাবা। আমরা অনেকেই করি প্রথম সিকিউ 30 মিনিটে লিখতেছি, পরেরটা 30 মিনিটে, লাস্টে গিয়ে আর লিখতে পারি না, প্লাস আসবে না, কেমন? একটা সিকিউ যদি মিস দাও তাহলে প্লাস আসার সম্ভাবনা খুবই কম। সেই জন্য প্রত্যেকটা সিকিউতে 22 মিনিট ধরেই লেখার চেষ্টা করবা, টাইম যাতে এক পাশে এদিক ওদিক না হয়। তাহলে এরপরে তুমি কি করবা, এরপরে এই যে আরেকটা এখানে প্যারা করবা, করে ব্যাখ্যা করবা। যে মনে করো যাই হোক কিছু ব্যাখ্যা করতেছো, এই আরেকটা প্যারা করলা উদ্দীপকের সাথে, বা নিচে তুমি চাইলে যে তুমি সারমর্মটা টানতে পারো। শেষ। যাদের হাতের লেখা ছোট আছে মোটামুটি, তারা 1 পেজের মধ্যে শেষ করতে পারো। যাদের একটু বড় তারা 1.5 পেজে যাবা, 1.5 পেজ বা 1 পেজের একটু বেশি। বুঝলাম? আশা করি বুঝছো। এইভাবে যদি প্রেজেন্ট করো, তোমার খাতা লেখা যেমনই হোক না কেন তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হবে। কাটাকাটি যদি না করো, খাতা দেখতে তোমার সুন্দর দেখাবে, ভালো মার্ক পাবা, কেমন? আর যাদের লেখা ভালো তারা তো বাংলাতে একটু অ্যাডভান্টেজ পাবা। তো এইটা নিয়ে হতাশায় পড়ার প্রয়োজন নাই ভাই, বাংলাতে তোমার 100তে 100 পাওয়ার প্রয়োজন নেই। 100তে 100 পেয়ে কি করবা? এই মার্ক তো তোমার আর কোথাও কাজে লাগবে না। হ্যাঁ লাগবে, যদি বৃত্তি পাইতে চাও, বোর্ড বৃত্তি, সেক্ষেত্রে কাজে লাগবে। আদারওয়াইজ বাংলা ইংলিশের মার্ক কোথাও কাজে লাগবে না। তোমার মার্ক কাজে লাগবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের, যদি তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও তবে। তাছাড়া তোমার মার্কগুলো এইচএসসির পর কাজে লাগে না। এইচএসসি রেজাল্টটা আমাদের এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমি যাতে সব জায়গায় পরীক্ষাটা দিতে পারি এবং আমার অ্যাডমিশনে যাতে কোথাও মার্ক কাটা না যায়। জিপিএর উপর মার্ক থাকে, ইঞ্জিনিয়ারিংদের জন্য আবার পিসিএম এর মার্ক দেখে এলিজিবল লিস্টে দেওয়া হয়। সো এইচএসসি তোমার রেজাল্টটা এই জন্যই গুরুত্বপূর্ণ, যাতে যে কোনো জায়গায় তুমি নিঃসন্দেহে পরীক্ষাটা দিতে পারো। এই জন্য এইচএসসি রেজাল্টটা গুরুত্বপূর্ণ। তাছাড়া এই রেজাল্টে খুব বেশি কিছু হয়তো বা করা যায় না, কেমন? খুব বেশি কাজে দেয় না এইচএসসি রেজাল্ট, এই একটা কাজ ছাড়া। সো হাতের লেখা খারাপ হলে পারা নাই, তবে প্লাস যাতে মিস না যায় এটা চেষ্টা করবা, কেমন? 80+ যাতে মার্ক হয় এটা চেষ্টা করলেই হবে। সো এইভাবে যদি তুমি কন্টিনিউ করতে পারো তবে টিচার তোমাকে সিকিউতে 9 দিতে বাধ্য। মার্ক কাটার কোনো অপশন পাবে না। একে কয়তো এক পালা খ যেভাবে বললাম, এবার যদি লিখো 2-এ 2 পাবা, নিঃসন্দেহে 2-এ 2 পাবা। দেন তুমি গ যদি এইভাবে লিখতে পারো 3-এ 3 দিবে, তাহলে 3 2 5 আর 1 6 হয়ে গেল। ঘতে যদি 1 কাটে তাও 9 পাবা, তাই না? সো 8 9 ইজি ভাবে প্রত্যেকটা সিকিউতে এইভাবে তুমি গড়ে পাইতে থাকবা যদি এইভাবে লিখতে পারো। এবং আরেকটা চেষ্টা করবা যে কবিতার ক্ষেত্রে সম্ভব হইলে ঘ নাম্বারে 2-1 লাইন কবিতা লিখে দেওয়ার জন্য, তাইলে তোমার খাতাটা অন্য সবার চেয়ে আলাদা হবে, টিচারের চোখে পড়বে, কেমন? তুমি যদি পরীক্ষায় সবাই লিখবে, সবাই ব্যাখ্যা করবে তোমার মতো, কিন্তু তুমি যদি যার খাতা অন্য সবার চেয়ে আলাদা হবে, টিচার তার খাতাটাই চোখে পড়বে এবং সেই খাতাটাই বেশি মার্কিং পাবে।
বুঝছো? তো চেষ্টা করতে হবে অন্য সবার চেয়ে খাতাটাকে একটু আলাদা করার জন্য। তো আলাদা করার জন্য কি করতে পারো, ঘ নাম্বারও সেম প্রসেসে লিখবা, সেম প্রসেসে লিখবা। লেখার পরে ঘ নাম্বার মিনিমাম 1.5 পেজ লিখতে হবে। কেমন? সেম প্রসেসে প্রথম প্যারাতে তোমার যা চাইছে যে উক্তিটির সাথে তুমি একমত কিনা, যদি বলে তুমি যদি একমত হও বলবা হ্যাঁ উক্তিটির সাথে একমত। একমত না হলে না আমি উক্তিটির সাথে একমত না, দ্বারা প্রথম 2 লাইন শুরু করবা, তারপরে পরের প্যারা শুরু ব্যাখ্যা করবা, পরের প্যারাতে আসবা। এবং তুমি চেষ্টা করবা যে যদি আমাদের ঘ নাম্বারে হয় তোমার যদি কবিতাগুলো মুখস্থ থাকে, তাইলে তুমি কবিতার আমার উদ্দীপকের সাথে যায় বা প্রশ্নের সাথে যায় এমন 2-1 লাইন আমার লিখে দেওয়া। যেমন সোনার তরী কবিতায় মনে করো এই ঘ নাম্বার কোশ্চেনের সাথে আমার এই 2টা লাইন যাচ্ছে যে কুলে একা বসে আছি, কুলে একা বসে আছি, কুলে একা বসে আছি ভরসা। মনে করো এই 2টা লাইন আমার কবিতার সাথে যাচ্ছে, 2 বা 4টা লাইন। সেই 2 বা 4টা লাইন এরকম আমি লিখে ফেলবো। বুঝলাম? তাইলে তোমার খাতাটা অন্য সবার চেয়ে আলাদা হবে, তাহলে তুমি বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি এই কাজটা করতাম, যে আমার 90% মোটামুটি সব কবিতাই মুখস্থ ছিল, এখনো মুখস্থ আছে। কেমন? তো যেই কবিতাগুলো লাইনগুলোর সাথে আমার রিলেট করতো, কোশ্চেনগুলোর সাথে অ্যান্সারের সাথে রিলেট করতো, সেই 2-1 লাইন লিখে দিতাম। এটা করলে কি হবে, অন্য সবার চেয়ে আলাদা হবে, অন্য সবাই ব্যাখ্যা করবে, কিন্তু এই কবিতার লাইনগুলা কেউই হয়তো বা লিখবে না। তুমি একমাত্র হয়তো বা হবে 200টা খাতা দেখলে তুমি একটা লিখে ফেলছো, সো তোমার খাতাটা এক্সেপশন হবে, সো তুমি মার্কটাও এই ক্ষেত্রে বেশি পাবা। চেষ্টা করবা যদি পারো 2-1 লাইন কবিতার লিখে দেওয়ার জন্য। তো দেখ অযথা একটা লাইন আমার লিখলে হবে না, তোমার প্রশ্নের সাথে যায় এমন কোনো লাইন লিখে দেওয়ার জন্য। কেমন? আর বাংলা তুমি যদি কবিতার এমসিকিউতে ভালো করতে চাও, কবিতার লাইন থেকে আমাদের প্রশ্ন আসে, কবিতার লাইন থেকে প্রশ্ন আসে, তো কবিতাটা মুখস্থ করে যদি যাইতে পারো তবে তোমার জন্য বেটার হবে। এখন পরীক্ষা লাস্ট মুহূর্তে গিয়ে আবার মুখস্থ করা যাবে না, এটা অবসর টাইমে। আমি যখন এই সেকশনে ছিলাম, যখন অন্য সাবজেক্ট পড়তে পড়তে বোরিং লাগতো, ভালো লাগতো না, তখন কবিতা পড়তাম, পড়তে পড়তে দেখা যায় অটোমেটিক যে মুখস্থ হয়ে গেছিল। তো সব বই দিয়ে আমার মুখস্থ আছে। কেমন? যেমন তোমার সোনার তরী বা তোমার বিভীষণের প্রতি মেঘনাথ এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে যেন কেমন আসি লক্ষণ পিছল লক্ষস পরে হাই তা তো উচিত কি তবে এই কাজ নিকষা সত্যি তোমার জনের সদর শ্রেষ্ঠ সলিসম বনিব কুম্ভিকর্ণ ভাতৃপর্য। যাদের মুখস্থ আছে তারা পারলে চাইলে লিখতে পারবা, আর যাদের নাই লেখার এটা প্রয়োজন, এটা অপশনাল। কেমন? তাছাড়া তোমাকে যা বললাম এভাবে তুমি যা চাইছে সেটা তারা শুরু করবা, এরপরে একটা ওয়ার্ড ফাঁকা রাখবা, পরের তুমি প্যারা শুরু করবা, দেন থার্ড এসে একটা পেজের মধ্যে 3টা প্যারা করবা। প্রথম 2 লাইনে যা চাইছে সেটা, পরের প্যারাটা স্টার্ট করবা, ওই 2 লাইনটাকে ব্যাখ্যা করবা, লাস্টে গিয়ে তুমি এটার সারমর্ম বা সারাংশ টানতে পারো, কি বলতে চাচ্ছ সেইটা, অথবা তোমার ঘ নাম্বার হলে যদি লাইনটা মুখস্থ থাকতে পারো 2-1 লাইন দিতে পারো, এটা অপশনাল, দিলে হবে না দিলে হবে। তবে 3টা প্যারা করে লেখার চেষ্টা করবা। যা বললাম গ ক খ গ এবং ঘর জন্য তোমার প্রথম 2 লাইন সেম হবে, সবগুলোর জন্য যা চাইছে সেটা প্রথম 2 লাইনে লিখবো, তাইলেই হয়ে যাবে। বাংলাতে ভালো মার্ক উঠানো কিন্তু টাফ, এবং বাংলা তোমার প্রথম পরীক্ষা, তো চেষ্টা করতে হবে মিনিমাম 2 থেকে 3 দিন আগে বাংলা পড়ার জন্য। 2 থেকে 3 দিন আগে তোমার কনফিডেন্সটা রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কনফিডেন্স ধরে রাখা। তুমি যদি কনফিডেন্স একবার হারাই ফেলো, প্রথম পরীক্ষা যদি খারাপ হয় কনফিডেন্স হারাই ফেলবা, পরের পরীক্ষাগুলোতে নার্ভকে কন্ট্রোল করতে পারবা না। তোমার প্রিপারেশন যতই ভালো থাকুক না কেন, পরীক্ষা দিয়ে নিজের সর্বোচ্চ আউটপুট দিতে পারবা না। তো এই জন্য চেষ্টা করবা বাংলাটা খুবই খুবই ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। এবং এখন থেকে তোমার সামনে যদি 2 দিন টাইম থাকে, তোমার কাজ কি হবে, তুমি যদি পরীক্ষায় গিয়ে, অনেকে আমরা নিজের নার্ভকে কন্ট্রোল করতে পারি না, আমরা তখন আমাদের ভালো আউটপুটটা দিতে পারি না। এই জন্য তুমি কি করতে পারো, যে এখন থেকে তোমার 2-3 দিন সামনে যদি পরীক্ষা হয়, তুমি কি করবা, সকাল 10টা থেকে 10টা থেকে তুমি 2টা করে সিকিউ বাসায় বসে পরীক্ষার খাতার স্টাইলে তুমি একদম 22 মিনিট করে একটা সিকিউর জন্য টাইম দিয়ে 2টা সিকিউ তুমি 44 মিনিটে লিখে ফেলবা পরীক্ষার স্টাইলে। 2 থেকে 3 দিন টাইম থাকলে 2 থেকে 3 দিনে এটা করবা, তাহলে কি হবে, তোমার এই 22 মিনিট একটা করে সিকিউ লেখার প্র্যাকটিসও হবে, পরীক্ষায় গিয়ে তোমার চিন্তাও করতে হবে না কোথায় প্যারা করবো কি করবো, এটা তোমার আগে প্র্যাকটিস করে যাইতে হবে। তো চেষ্টা করবা প্রত্যেকদিন সকালে 10টায় উঠে 2টা করে সিকিউ এর উপর বাসায় বসে পরীক্ষা দেওয়ার জন্য। কেমন? এটা যদি করতে পারো তবে তুমি সিকিউ টাইম ম্যানেজমেন্ট তো খুব ভালোভাবে করতে পারবাই, পাশাপাশি তোমার ব্রেনের কাছে এই 10টা থেকে পরীক্ষা দেওয়া যে একটা নতুন বিষয় মনে হবে না, একটা অভ্যস্ততা মনে হবে। কেমন? এই জন্য তুমি তোমার নার্ভকে কন্ট্রোল করতে পারবা, বা প্যানিক অ্যাটাকও তোমার হবে না পরীক্ষার মধ্যে। এই কাজটা করতে পারো, সবাই এই কাজটা করার চেষ্টা করবা যদি পরীক্ষায় ভালো করতে চাও তাইলে। আর তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এর প্রিপারেশন আমরা খুব সুন্দর করে আমাদের এই চ্যানেলের মাধ্যমে গোছাই দিব। 1 শট সিকিউ, 1 শট এমসিকিউ, একদম টু দা পয়েন্ট আকারে তোমার পরীক্ষার জন্য যা প্রয়োজন, পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এই ক্লাসগুলো যদি করে যাইতে পারো, বা ক্লাস স্লাইডগুলো সলভ করে যাইতে পারো, তবে পরীক্ষায় ইনশাল্লাহ তুমি 100% কোন পাবা, এবং প্রত্যেকটা জিনিস পরীক্ষায় গিয়ে সুন্দরভাবে আউটপুটটা দিয়ে আসতে পারবা।
যদি আমাদের এই ক্লাসগুলো ফলো করো তাইলে ইনশাল্লাহ তোমার পরীক্ষার আগের মুহূর্তে এসে চিন্তা করতে হবে না, নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবা। তো আমাদের এই ক্লাসগুলো পরীক্ষার আগের যেই বন্ধ সেই বন্ধের মাঝখানে দেওয়া হবে। যেমন ফিজিক্সের আগে একদিন বন্ধ, সো একদিন বন্ধের মধ্যে, বা আইসিটির আগে যে 2 দিন বন্ধ, এই 2 দিন বন্ধের মধ্যে দেওয়া হবে। তো ক্লাসগুলো কখন দেওয়া হচ্ছে, বা আমরা তোমাদের জন্য ফ্রিতে এক্সামও নিব লাস্ট মুহূর্তে, সাজেশন ভিত্তিক। তো এগুলো ফ্রিতে এগুলো দিতে পারবা। এগুলোর জন্য আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো, নিচে কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, সবাই যুক্ত হতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সালাম।